Hi everyone, welcome to Biswajit Math Study. সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ অন্তঃপরাজের ব্যাখ্যা চ্যাপ্টারটি আমরা করছিলাম। গত ভিডিওতে কনভেনশনাল টাইপের এমসিকিউ কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা অ্যানালিটিক্যাল বা স্কিল বেসড টাইপের যে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে সমস্ত কমপ্লিট করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাছাড়া এই যে আমি অঙ্কগুলো করাচ্ছি, যদি কেউ মনে করো যে করানো অঙ্কগুলো পিডিএফ নেব, তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করব, কারণ ওই গ্রুপে আমি পিডিএফগুলো আপলোড করে থাকি। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। দেখো আজকের ফার্স্ট প্রবলেম যেটা দিয়েছে, একটা বল টি সেকেন্ড সময়ে এস ফুট দূরত্ব অতিক্রম করে, যেখানে এস সমান দেওয়া আছে 8t মাইনাস 10t স্কোয়ার। তাহলে টি ইকুয়ালস টু 2 সময়ে বলটির বেগ কী হবে? দেখো আমাকে এখানে বেগ বের করতে হবে। আমরা জানি যদি দূরত্বকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা সেক্ষেত্রে আমরা বেগ পাই, তাই তো? তাহলে আমরা এখানে কি করব না, এসকে আমরা সময়ের সাপেক্ষে অর্থাৎ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলেই আমি কিন্তু এখান থেকে বেগটা পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে আমার দেখো এস সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 8t মাইনাস 10t স্কোয়ার। এখান থেকে ডিএস বাই ডিটি যদি বের করি অর্থাৎ টি এর সাপেক্ষে এসকে ডেরিভেটিভ করি তাহলে কী হবে, 8 মাইনাস, এখানে দুইটা সামনে চলে আসবে নাকি, তাহলে 10 দুগুণে 20 ইন্টু টি হয়ে যাবে। তাহলে আমরা ডিএস বাই ডিটি সমান পাচ্ছি 8 মাইনাস 20 ইন্টু টি, তাই তো? এখানে দেখো টি ইকুয়ালস টু 2 অর্থাৎ সময় 2 সেকেন্ডের সাপেক্ষে বলটির বেগটা বের করতে হবে। তাহলে আমরা কী করবো, ডিএস বাই ডিটি যেটা পেয়েছি সেখানে আমরা টি ইকুয়ালস টু 2 পুট করবো। ঠিক আছে, তাহলে 8 মাইনাস 20 ইন্টু টি এর মানটা বসাবো 2। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো 8 মাইনাস 20 দুগুণে 40, এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস 32। ঠিক আছে, এককটা কী হয়ে যাবে, ফুট। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে টি ইকুয়ালস টু 2 সময়ে বলটির বেগ কত হলো, দেখো মাইনাস 32 ফুট পার সেকেন্ড। ওকে, তাহলে মাইনাস 32 ফুট পার সেকেন্ড, এটা অপশান সিতে রয়েছে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? চলো এরপর পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 2, এর সমান এখানে দেওয়া আছে টি বাই আন্ডার রুট টি প্লাস 1 হলে টি ইকুয়ালস টু 3 এর এর টি এর সাপেক্ষে পরিবর্তন এর হারটা চাইছে, অর্থাৎ আমাকে ডিএস বা ডিটিটা বের করতে হবে, এসকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। ওকে, তো এখানে এর সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টি বাই আন্ডার রুট টি প্লাস 1। ওকে, আমরা কি করব না এখান থেকে ডিএস বাই ডিটিটা বের করব। ঠিক আছে, অর্থাৎ এসকে সময়ের সাপেক্ষে বা টি এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে এখান থেকে এই টিটাকে আমরা ধরে নেব ইউ, আর আন্ডার রুট টি প্লাস 1টাকে আমরা ভি ধরে নেব। ডেরিভেটিভের ইউ বাই ভি এর যে ফর্মুলা, ডিডিএক্স অফ ইউ বাই ভি এর যে ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। নিচে ভি স্কোয়ার থাকবে, এখানে ভিকে রেখে ইউ ডেরিভেটিভ করে নেব, মাইনাস ইউকে রেখে ভি ডেরিভেটিভ করো। ঠিক আছে, তোমরা ফর্মুলাগুলো প্রত্যেকেই আশা রাখছি জানো। ঠিক আছে, তো এখানে চলো নিচে ভি স্কোয়ার, ভি মানে আছে আন্ডার রুট টি প্লাস 1, এটা ভি, তার স্কোয়ার দেবো। এরপর ভিকে রাখবো এখানে, অর্থাৎ আন্ডার রুট টি প্লাস 1 থাকলো, ইউ ডেরিভেটিভ, ইউ তো হচ্ছে টি, এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে 1 হয়ে যাবে, মাইনাস এরপর ইউকে রাখো অর্থাৎ টিকে রাখো, আন্ডার রুট টি প্লাস 1 এর ডেরিভেটিভ করতে হবে। ওকে, তো চলো এখান থেকে ডিএস বাই ডিটি আমরা কী পাচ্ছি, ডিএস বাই ডিটি পেয়ে যাচ্ছে আন্ডার রুট টি প্লাস 1 মাইনাস টি ইন্টু, এটাকে আমরা লিখতে পারি টি প্লাস 1 টু দি পাওয়ার 1/2, তাই তো? রুট মানেই হচ্ছে পাওয়ারে হাফ, তাই তো? এখান দেখো এই রুটের স্কোয়ার করলে পরে আমার টি প্লাস 1 পড়ে থাকবে। ওকে, তাহলে এখান থেকে ডিএস বাই ডিটি সমান আন্ডার রুট টি প্লাস 1 মাইনাস টি ইন্টু, এটা হাফটা সামনে আসবে, ইন্টু টি প্লাস 1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এখানে পড়ে যায় টি এর ডেরিভেটিভ 1। ওকে, আর নিচে থাকছে টি প্লাস 1। ঠিক আছে, তাহলে আমরা ডিএস বাই ডিটি পেয়ে যাচ্ছি আন্ডার রুট টি প্লাস 1 মাইনাস টি ইন্টু 1/2, এটা হয়ে যাচ্ছে টি প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 1/2। ওকে, আর নিচে থাকছে টি প্লাস 1। এখন দেখো আমাদেরকে বলছে যে টি ইকুয়ালস টু 3 পয়েন্টে আমাদেরকে
এস এর টি এর সাপেক্ষে পরিবর্তন হারটা চাইছে, মানে ডেরিভেটিভ চাইছে টি ইকুয়ালস টু 3 পয়েন্টে। তা আমরা কী করবো, এখানে টি এর জায়গায় 3 বসিয়ে নেব। ওকে, তো এখানে দেখো ডিএস বাই ডিটি অ্যাট দ্য পয়েন্ট অফ টি ইকুয়ালস টু 3। তো যেখানে টি রয়েছে সেখানে 3 বসা। তাহলে এখানে দেখো টি রয়েছে, তাহলে এখানে 3 + 1 মানে 4। এবার √4 মানে হচ্ছে 2, তাই এখানে 2 লিখবো। মাইনাস এখানে দেখো টি রয়েছে, তাহলে এখানে আবার 3 লিখো ইন্টু 1/2। এখানে দেখো টি রয়েছে আবার, তাহলে এখানে 3 + 1 4, তাহলে 4 টু দি পাওয়ার -1/2, তাহলে এটা আমরা লিখবো 2 টু দি পাওয়ার 2। 4কে লিখবো 2 টু দি পাওয়ার 2, আর এখানে পাওয়ারে রয়েছে -1/2। ওকে, আর নিচেও দেখো আমার টি +1, তাহলে এখানে 3 + 1 অর্থাৎ 4 হয়ে যাবে। ওকে, এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে এখান থেকে তুমি 2 2 কেটে দাও, তাহলে এখানে 2 মাইনাস এখানে পড়ে থাকছে 3/2, আর এখানে এই 2 টু দি পাওয়ার -1 যেটা রয়েছে এটা 1/2 করে দাও। ওকে, আর নিচে থাকছে 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আরও সিম্পলিফাই করো, তাহলে এখানে 2 মাইনাস এটা হয়ে যাবে 3/4, এখানে থাকছে 4 প্লাস আগো 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 4 দুগুণে 8 - 3, আর এখানে থাকছে 4। ওকে, এখানে 1 করে দাও, তাহলে এখানে 5/4 ইন্টু 1/4। ওকে, তাহলে এখান থেকে আমি 5/20 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সরি 4 4 16 হচ্ছে, 5/16 পাচ্ছি, তাই তো। তাহলে 5/16 দেখো আমার কোন অপশানে রয়েছে, দেখো অপশানগুলো দেখো 5/16 আমার অপশান এতে রয়েছে, তাই না? তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর চলো যাক কোশ্চেন নাম্বার 3-তে। তাপ প্রয়োগের ফলে একটা বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 0.002 সেন্টিমিটার বৃদ্ধি পায়। আচ্ছা, যখন ব্যাসার্ধ 14 সেমি তখন পাতের ক্ষেত্রফল ড্যাশ হারে বৃদ্ধি পায়। আমরা জানি যে ক্ষেত্রফলের বৃদ্ধিটা পুরোপুরি ডিপেন্ড করছে ব্যাসার্ধের বৃদ্ধির ওপর। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা কি করব না, ব্যাসার্ধটাকে আর ধরে নেব। ঠিক আছে, তাহলে এখানে ধরি বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ সমান ধরো আর সেমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কি দেওয়া আছে, দেখো বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 0.002 সেমি বৃদ্ধি পায়। তাহলে এখানে সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের বৃদ্ধির হারটা দেওয়া আছে, অর্থাৎ dr/dtটা দেওয়া আছে। সেটা কত দেওয়া আছে, 0.002 সেন্টিমিটার। ওকে, এটা মানটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো যখন ব্যাসার্ধ 14 সেমি তখন পাতের ক্ষেত্রফলের বৃদ্ধিটা, অর্থাৎ ক্ষেত্রফলকে আমরা কি করব, সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের যে ফর্মুলা, সেই ফর্মুলা a = হবে πr², তাই তো। πr² হচ্ছে বর্গ সেমি বৃত্তাকার ধাতব পাতের ক্ষেত্রফল। এখন এই একে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ওকে, তাহলে এখানে পাই কনস্ট্যান্ট থাকলো, r² ডেরিভেটিভ হচ্ছে টি এর সাপেক্ষে 2r ইন্টু dr/dt। ওকে, এখান থেকে আমরা পাই মানে 22/7 ইন্টু 2 ইন্টু আর, এখানে dr/dt মানটা দেখো দেওয়া আছে 0.002। ওকে, আবার বলে দেওয়া আছে যখন ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে এই যে সময়ের সাপেক্ষে ক্ষেত্রফলকে ডেরিভেটিভ করলাম, এখানে আমরা r = বসিয়ে নেব 14। ওকে, আর সমান 14 বসিয়ে নেব, তাহলে এখানে 22/7 ইন্টু 2, আর মানে হচ্ছে 14 ইন্টু 0.002। ঠিক আছে, দশমিক তুলে দাও, এখানে হাজার নিচে চলে আসবে, 7 দুগুণে 14, তাহলে এখানে 22 দুগুণে 44, 44 দুগুণে 88, নাকি 88কে 2 দিয়ে গুণ করলে হবে 176, আর নিচে থাকছে 1000। ঠিক আছে, তাহলে এখানে পাতের ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে, দেখো এখানে ভাগগুলো আমরা পেয়ে যাবো 0.176 বর্গ সেমি, তাই না? 0.176, তাহলে প্রতি সেকেন্ডে 0.176 বর্গ সেমি হারে বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো?
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0.176 প্রতি সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। এখন এটা দেখো আমার অপশান সিতে রয়েছে সেকেন্ডে 0.176 বর্গ সেমি। ওকে, তাহলে এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 4, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার যদি 4 হয়, প্রতি সেকেন্ডে ওয়াইয়ের পরিবর্তন 12 একক হয়, প্রতি সেকেন্ডে এক্সের পরিবর্তন কী হবে সেটা তোমাকে এখান থেকে বের করতে হবে। আবার দেখো পড়ি, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স, তাই না? এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন মানে তো ডিওয়াই বাই ডিএক্স, সেটা কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, ঠিক আছে। প্রতি সেকেন্ডে ওয়াইয়ের পরিবর্তন অর্থাৎ ডিওয়াই বাই ডিটিটা দেওয়া আছে কত? 12। প্রতি সেকেন্ডে ওয়াইয়ের পরিবর্তন সেটা দেওয়া আছে আমার 12 একক। ওকে, 12 একক এইগুলো আমার দেওয়া আছে। তোমাকে কী বের করতে হবে? প্রতি সেকেন্ডে এক্সের পরিবর্তনটা কী হবে, প্রতি সেকেন্ড এক্সের পরিবর্তন অর্থাৎ তোমাকে এখান থেকে ডিএক্স বাই ডিটিটা বের করতে হবে, ঠিক আছে। এটা তোমাকে এখান থেকে জিজ্ঞাসা করছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখো ডিওয়াই বাই ডিএক্স সমান কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি সরি ডিওয়াই বাই ডিএক্সটা বাদ দাও, এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিটি যদি বের করি, ঠিক আছে। ডিওয়াই বাই ডিটি যদি এখান থেকে বের করি তাহলে ডিওয়াই বাই ডিটি সমান আমরা কী লিখতে পারবো না, ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। তাহলে দেখো ডিএক্স ডিএক্স কেটে যাবে, আলটিমেটলি ডিওয়াই বাই ডিটি পড়ে থাকলো, ঠিক আছে। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি। এখন ডিওয়াই বাই ডিটি এর মানটা দেখো 12 দেওয়া আছে, এখানে 12 বসিয়ে নেবো। ডিওয়াই বাই ডিএক্স এর মান 4 দেওয়া আছে, তাহলে এখানে 4 বসাও। ডিএক্স বাই ডিটি এখানে রাখো, তাহলে এখান থেকে তুমি খুব সহজে ডিএক্স বাই ডিটি পেয়ে যাবে, সেটা হবে 12/4 और ডিএক্স বাই ডিটি হচ্ছে 3, ঠিক আছে। তাহলে 3 একক। এখন 3 একক দেখো অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সময়ের সাপেক্ষে প্রতি সেকেন্ডে এক্সের পরিবর্তন কী হচ্ছে? 3 একক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো কোশ্চেন নাম্বার 5, যদি ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 12 হয়, তাহলে এখানে ওয়াই সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 12। ওকে, এক্সের মান 2 থেকে পরিবর্তিত হয়ে 1.99 হয়েছে, ঠিক আছে। 2 থেকে পরিবর্তিত হয়ে 1.99 হয়েছে। তাহলে এখান থেকে দেখো আমাদের কি পরিবর্তন হয়েছে, তাহলে আমরা ডেল্টা এক্স সমান পেয়ে যাব। দেখো এখন হয়েছে 1.99, আগে ছিল 2, তাহলে বিয়োগ করলে এখান থেকে আমরা পেয়ে যাবো -0.01। এটা আমরা ডেল্টা এক্সের মানটা পাচ্ছি, অর্থাৎ কী পরিমাণ এক্সের বৃদ্ধি হয়েছে বা হ্রাস হয়েছে বা কী পরিবর্তন হয়েছে সেটা আমি আলটিমেটলি পাচ্ছি ডেল্টা এক্স, সেটা হচ্ছে -0.01। ওকে, আচ্ছা। এরপরে আমরা কি করব, এখানে চাইছি যেটা যে ওয়াইয়ের আসন্ন মানে পরিবর্তন কী হবে। এক্সের পরিবর্তন তো আমরা দেখলাম, সেটা ওয়াইয়ের কী পরিবর্তন হচ্ছে অর্থাৎ ডেল্টা ওয়াইয়ের মানটা এখান থেকে বের করতে হবে। তো আমরা দেখো লিখতে পারি এখান থেকে, আচ্ছা আমরা এক কাজ করো, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে নাও। এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স সমান পেয়ে যাবে, এটা হয়ে যাবে 4x3, আর এটা ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি 4x3 থাকছে। এখানে বলে দেওয়া আছে দেখো এক্সের মান 2 থেকে, অর্থাৎ এক্সের মান আমরা 2 এখানে বসিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স যেটা পেলাম সেখানে আমরা x ইকুয়ালস টু 2 বসাবো। তাহলে এখান থেকে 4 × 2 তার কিউব, তাহলে এখান থেকে 4 × 8 মানে 4 8 32 পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদেরকে বের করতে হবে এখানে কার মানটা, ডেল্টা ওয়াইয়ের মানটা বের করতে হবে, অর্থাৎ আমার আসন্ন মানে কি পরিবর্তন হচ্ছে ওয়াইয়ের সেটা বের করতে হবে। দেখো আমরা এখান থেকে লিখতে পারি ডেল্টা ওয়াই বা ডেল্টা এক্স সমান লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এটা লেখা যায়। এখন এখান থেকে আমরা যদি ডেল্টা ওয়াই বের করি তাহলে পেয়ে যাব ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স। ওকে, তাহলে এখান থেকে মানটা বসিয়ে নাও, ডিওয়াই সমান ডিওয়াই বাই ডিএক্সের মানটা দেখো আমরা এক্ষুনি পেলাম, সেটা হচ্ছে 32, আর ডেল্টা এক্সের মানে যে -0.01। তাহলে এখান থেকে গুণ করলে তুমি পেয়ে যাবে -0.32। ওকে, -0.32। এখন এটা দেখো অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 6, একটা কণা y² ইকুয়ালস টু 8x অধিবৃত্ত বরাবর গতিশীল। অধিবৃত্তের উপরে স্থিত যে বিন্দুতে কণার ভুজ আর কোটির বৃদ্ধির হার সমান, সেই বিন্দুর স্থানাঙ্কটা তোমাকে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে যেটা দেওয়া আছে y² ইকুয়ালস টু 8x, এই অধিবৃত্ত বরাবর একটা কণা গতিশীল আছে, তাই না। আর এখানে বলে দেওয়া আছে যে অধিবৃত্তের উপস্থিত এমন একটা বিন্দু, তো সেই বিন্দুতে কণার ভুজ আর কোটির বৃদ্ধির যেটা
হার সেটা সমান, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি dy/dt সমান হচ্ছে dx/dt, তাই তো? দেখো ভুজ এবং কোটি দুটোই কিন্তু বৃদ্ধির হারগুলো সমান ওই পয়েন্টে, যে পয়েন্টটা আমাকে বের করতে হবে। তাহলে di/dt = dx/dt যদি সমান হয় তাই হবে, তাই না? তো আমরা কি করব এখানে না, যে সমীকরণটা দেওয়া আছে সেই দুটো সমীকরণটিকে আমরা উভয় পক্ষে সময় সাপেক্ষে ডেরিভেটিভ করব, ঠিক আছে? তাহলে এখানে ddt অফ y², এখান থেকে ddt অফ 8x, ঠিক আছে? সময় সাপেক্ষে আমরা বুথ সাইড ডেরিভেটিভ করব। ওকে, এটা হয়ে যাবে 2y, আর y ডেরিভেটিভ সময় সাপেক্ষে dy/dt। ওকে, এখান থেকে এটা হয়ে যাবে 8, আর x এর ডেরিভেটিভ হচ্ছে t এর সাপেক্ষে dx/dt, ঠিক আছে? এখন দেখো যে পয়েন্ট আমাকে বের করতে হবে সেই বিন্দুতে dy/dt = dx/dt হবে। তাহলে এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে এই দুটোকে আমি ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে পড়ে থাকবে 2y = 8। এখান থেকে দেখো আমরা y সমান পেয়ে যাচ্ছি 8/2 or y = 4, ঠিক আছে? একটা মান পেয়ে গেল। এখন সমীকরণ যেটা জানা আছে y = 8x অধিবৃত্তের সমীকরণে আমরা কি করব, এই y এর মানটা 4 বসাবো। তাহলে 4² = 8x, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 8x = 16 or x = 16/8, অর্থাৎ 8 দুগুণে 16, x সমান আমরা 2 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে গেলাম, বা বিন্দুর স্থানাঙ্ক হবে এই যে x এর মান 2 পেলাম, y এর মান 4, অর্থাৎ 2,4, ভুজ হচ্ছে 2 এবং কোটি হচ্ছে 4। তাহলে 2,4টা কোন অপশানে রয়েছে? দেখো অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 7 দেখো, কোনো সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য সেকেন্ডে যদি √3 সেমি হারে এবং তার ক্ষেত্রফলটা সেকেন্ডে 12 বর্গ সেমি হারে বৃদ্ধি পায়, তাহলে ওই সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্যটা চাইছে, ঠিক আছে? তো এখানে সমবাহু ত্রিভুজ আমি একটু যদি একটা আঁকি, বাহু দৈর্ঘ্যটা মনে করলাম এ, ঠিক আছে? এবিসি সমবাহু ত্রিভুজ, বাহু দৈর্ঘ্যটা এ, ঠিক আছে? তাহলে ধরি এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ সেমি, এটা মনে করলাম যে স্মল এ সেমি, ঠিক আছে? এখন দেখো এখানে কি কি দেওয়া আছে, দেখো সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য সেকেন্ডে √3 সেমি হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে dA/dtটা দেওয়া আছে √3 সেমি পার সেকেন্ড, এটা বলে দেওয়া আছে, তাই তো? বাহুর বৃদ্ধিটা প্রতি সেকেন্ডে দেওয়া আছে, অর্থাৎ dA/dtটা দেওয়া আছে √3 সেমি পার সেকেন্ড। আবার দেখো ক্ষেত্রফলের বৃদ্ধিটাও সেকেন্ড দেওয়া আছে 12 বর্গ সেমি, অর্থাৎ ক্ষেত্রফলকে যদি এ দ্বারা প্রকাশ করি তাহলে dA/dtটাও দেওয়া আছে, সেটা হচ্ছে 12 বর্গ সেমি পার সেকেন্ড। ওকে, এটা দেওয়া আছে। এখন আমরা ক্ষেত্রফল মানে জানি, যেটা ফর্মুলা সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 × বাহু স্কয়ার, বাহু মানে হচ্ছে এ ধরেছি, তাহলে √3/4 × a স্কয়ার, ঠিক আছে? তো এখান থেকে আমরা এটাকে সময় সাপেক্ষে ডেরিভেটিভ করলে dA/dt পেয়ে যাব, √3/4 কনস্ট্যান্ট, স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2a, আর টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখান থেকে থাকবে dA/dt। ওকে, এরপরে যে মানগুলো আমরা জানি সেই মানগুলো এখানে বসিয়ে নেব, ঠিক আছে? দেখো dA/dt আমরা 12 জানি, এখানে 12 বসিয়ে নাও, √3/4 থাকলো ইন্টু 2a, আর dA/dt মানটা দেখো এখান থেকে আমরা জানি সেটা হচ্ছে √3 জানি, তাই তো? এটাকে সিম্পলিফাই করো, এর নিচে 1 রয়েছে, এটা 2 দুগুণে 4 কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকলে 12/1, আর এখানে তো √3 হয়ে যাচ্ছে, তাহলে 3a, আর নিচে থাকছে 2, ঠিক আছে? বজ্রগুণ করে নাও, তাহলে এখান থেকে পাচ্ছি or 3a = 12 দুগুণে 24, or a = 24/3, তাহলে এখান থেকে a সমান পেয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত এলো? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার দেখো অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 8, 1 গ্রাম জলের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি করতে হলে কিউ একক তাপ লাগে। সেখানে কিউ সমান দেওয়া আছে টি প্লাস 10⁻⁻5 ইন্টু 2t² প্লাস 10⁻⁷ ইন্টু 3t³ প্রতি ডিগ্রি তাপমাত্রার বৃদ্ধির জন্য
তাপ বৃদ্ধির হারকে আপেক্ষিক তাপ বলা হলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের আপেক্ষিক তাপটা কী হবে সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ধীরে ধীরে দেখে কিউ সমান যেটা দেওয়া আছে সেটাকে প্রথম লিখে নেব টি প্লাস 10⁻⁻5 ইন্টু 2t স্কোয়ার প্লাস 10⁻⁻7 ইন্টু 3t কিউব। এটা টি এর মান দেওয়া আছে। ঠিক আছে, তো আপেক্ষিক তাপকে আমরা যদি এস দ্বারা প্রকাশ করি তাহলে এস সমান কী হবে, কিউ ডিকিউ বাই ডিটি, অর্থাৎ তাপমাত্রার সাপেক্ষে তাপের পরিবর্তনের যেটা হার সেটাই তো আপেক্ষিক তাপ, তাই না? এখানে বলে দেওয়া আছে, দেখো, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য তাপ বৃদ্ধির হারকে আপেক্ষিক তাপ বলে। এখন তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে সময়ের সাপেক্ষে তাপমাত্রার সাপেক্ষে তাপের পরিবর্তনই হচ্ছে আমার আপেক্ষিক তাপ, মানে এস ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি পাচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, এই কিউকে আমরা টেম্পারেচারের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এখানে টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ করলে এখানে 1 পেয়ে যাব। এ তো কনস্ট্যান্ট, তাহলে এখানে 10⁻⁻5 এগুলো কনস্ট্যান্ট থাকছে, 2 কনস্ট্যান্ট, আর টি স্কোয়ার ডেরিভেটিভ 2t, আর টি এর ডেরিভেটিভ তো 1 হয়ে যাচ্ছে। 10⁻⁷ কনস্ট্যান্ট, 3 কনস্ট্যান্ট, টি কিউর ডেরিভেটিভ 3t স্কোয়ার হবে, টি এর ডেরিভেটিভ 1, এটা পেয়ে যাচ্ছি। ওকে, ইন্টু 1, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 প্লাস 2 to 4 মানে 4 ইন্টু 10⁻⁻5 টি। ওকে, এখান থেকে প্লাস পেয়ে যাচ্ছি, আর 3 3 9, তাহলে 9 ইন্টু 10⁻⁷ ইন্টু টি স্কোয়ার। ওকে, এখন দেখো বলে দেওয়া আছে যে 50 ডিগ্রি তাপমাত্রায় জলের আপেক্ষিক তাপ। তাহলে আমরা কী করব, এই ডিকিউ বাই ডিটি যেটা পেলাম সেখানে আমরা টি সমান 50 ডিগ্রি সেন্টিগ্রেড পুট করব। ঠিক আছে, তো যেখানে যেখানে টি রয়েছে সেখানে 50 বসাও। 4 ইন্টু 10⁻⁵, এখানে টি রয়েছে, এখানে আমরা 50 পুট করে নেব, প্লাস 9 ইন্টু 10⁻⁷ ইন্টু টি স্কোয়ার, তাহলে এখানে 50টা স্কোয়ার। ওকে, এটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, সমান দিলাম 1 প্লাস 4 ইন্টু 10⁻⁵ ইন্টু 15 প্লাস 9 ইন্টু 10⁻⁷ ইন্টু 50 স্কোয়ার হয়ে যাবে 2500। ওকে, তাহলে এখান থেকে 1, আর এটাকে যদি সিম্পলিফাই করে দেখো তাহলে পেয়ে যাবে অপশান 0.002। ওকে, আচ্ছা, এটাকে সিম্পলিফাই করলে পরে অ্যান্সার হবে 0.00225। ওকে, এখন সবগুলো যোগ করে দিলে তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে 1.00425। এখন দেখো ডিকিউ বাই ডিটি মানে হচ্ছে এস, তাই না? তাহলে এখান থেকে আমরা ডিকিউ বাই ডিটি পাচ্ছি, তাহলে ডিকিউ বাই ডিটিকে আমরা তো এসও লিখতে পারি, তাহলে আমরা এস সমান পেয়ে যাচ্ছি 1.00425। তাহলে এখান থেকে দেখো আমার আপেক্ষিক তাপটা চাইছে, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করছি, তার মান পেয়ে গেলাম 1.00425। এখন এটা কোন অপশান রয়েছে, দেখো অপশান সিতে রয়েছে 1.00425, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপর কোশ্চেন নাম্বার 9, একটা উল্টানো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির জলাধারে উচ্চতা দেওয়া আছে 24 ইঞ্চি এবং ভূমির ব্যাস আছে 12 ইঞ্চি। জলাধারে প্রতি মিনিটে 100 ঘন ইঞ্চি জল ঢালা হয়, তাহলে জলাধারের জলের উচ্চতা 10 ইঞ্চি, তখন জলতলের উচ্চতাটা কী হবে? ঠিক আছে, তো এখানে কী কী দেওয়া আছে সেখানে আমরা একটু লিখে নেব। এখানে শঙ্কুর যে উচ্চতা, ঠিক আছে, শঙ্কুর উচ্চতাটা ধরো বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করছি। শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, দেখো 24 ইঞ্চি দেওয়া আছে, তাহলে এখান থেকে লিখে নেব 24 ইঞ্চি। ওকে, আর কি দেওয়া আছে দেখো, ভূমির ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধটাকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, দেখো এখানে ব্যাসটা 12 ইঞ্চি বলে দেওয়া আছে, তার অর্ধেক, তাহলে 12/2 সমান হয়ে যাচ্ছে 6 ইঞ্চি। ওকে, এখন দেখো যে কোনো উচ্চতা এইচ আর ব্যাসার্ধ যদি আর হয়, এর জন্য সদৃশ ত্রিভুজ থেকে পাই। এখানে একটা লিখে নেব যে কোনো শঙ্কুর উচ্চতা যদি এইচ এবং ব্যাসার্ধ যদি আর এর জন্য এটা সদৃশ ত্রিভুজ পাবো, সেই সদৃশ ত্রিভুজ থেকে পাই r/h ইকুয়ালস টু 6/14। ঠিক আছে, দেখো আমরা যে কোনো শঙ্কুর যদি উচ্চতাটাকে এইচ ধরি এবং ব্যাসার্ধটা আর ধরি, তাহলে r/h সমান কী পাবো, দেখো আর এর মানটা 6 দেওয়া আছে, এই যে 6,
আর এখানে এইচ সমান 24 দেওয়া আছে, তাহলে এখান থেকে 4 চোখ 24 মানে r/h সমান 1/4 পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো r সমান আমরা পেতে পারি h/4, ঠিক আছে। তাহলে r সমান আমরা কি পাচ্ছি h/4। ওকে, তো এরপরে দেখো আমরা শঙ্কুর আয়তন ভি এর ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1/3 পাই r স্কোয়ার ইচ, ঠিক আছে। 1/3 পাই r স্কোয়ার ইচ। তো আমরা কী করবো না, এই শঙ্কুর আয়তনটাকে আমরা সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করব, ঠিক আছে। তাহলে আমরা পাবো dv/dt, ঠিক আছে। তার আগে এক কাজ করো, এখান থেকে ভি সমান এই মানটা একটু বসিয়ে নিই, 3 পাই এই আর এর মানটা বসিয়ে নেব h/4, তাহলে স্কোয়ার ইন্টু এইচ, মানে এখান থেকে ভি সমান থাকছে 1/3 পাই, এটা হয়ে যাচ্ছে এইচ স্কোয়ার, এটা স্কোয়ার আর এখানে এইচ রয়েছে, তাহলে এটা কিউব হয়ে যাবে h³/4, ঠিক আছে। এটা থাকছে। এখন এটাকে আমরা করব dv/dt, অর্থাৎ সময়ের সাপেক্ষে আয়তনটাকে ডেরিভেটিভ করব। তাহলে 1/3 পাই আর এখানে 4, এগুলো তো কমন থাকছে, সরি এটা কনস্ট্যান্টের বাইরে থাকছে। আর h³ এর ডেরিভেটিভ হচ্ছে t এর সাপেক্ষে যদি করো তাহলে হচ্ছে 3h² ইন্টু dh/dt, এটা হচ্ছে। ওকে, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এটা 4 স্কোয়ারটা 16 হবে, ঠিক আছে। 4 স্কোয়ারটা এখানে 16 হয়ে যাবে, তাহলে এখানে আমার 4 থাকবে না, এটা 16 থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে 3 কেটে দাও, কী পড়ে থাকছে dv/dt সমান হচ্ছে নিচে 16 রয়েছে, ঠিক আছে। তাহলে পাই h²/16 ইন্টু dh/dt, ওকে, এটা থাকছে। তো এখন কোশ্চেনে বলে দেওয়া আছে যে জলাধারে প্রতি মিনিটে 100 ঘন ইঞ্চি জল ঢালা হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে dv/dt যেটা, সেটা আমরা এখান থেকে পাচ্ছি 100 ঘন ইঞ্চি, ঠিক আছে, 100 ঘন ইঞ্চি, ঠিক আছে। তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ জল ঢালা হচ্ছে সেটা হচ্ছে 100 ঘন ইঞ্চি, এবং তাতে জলতলের যে উচ্চতা সেটা 10 ইঞ্চি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখান থেকে এবং এইচ পেয়ে যাচ্ছে 10 ইঞ্চি, ঠিক আছে। এবার এই মানগুলো যদি এখানে বসাই, dv/dt জায়গায় আমরা বসাবো 100, আর পাই h² থাকছে ইন্টু 16, আচ্ছা এইচের মানটা বসিয়ে নাও, এটা 10 হবে, হ্যাঁ, এইচের মান যে 10 দেওয়া আছে 10টার স্কোয়ার আর ইন্টু dh/dt, ঠিক আছে। এখানে আমাকে চাইছে জলতলের উচ্চতা কত হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ dh/dt মানটা চাইছে, তো এখান থেকে আমরা বের করে নেব। তাহলে এটা 100 থাকছে দিয়ে, এটা 10এর স্কোয়ার 100 হয়ে যাচ্ছে, 100 ইন্টু পাই/16 ইন্টু dh/dt, ঠিক আছে। এক কাজ করে 100 কেটে দাও, তাহলে এখান থেকে dh/dt সমান পেয়ে যাবে 16/পাই ইঞ্চি, ঠিক আছে। ইঞ্চি হবে প্রতি মিনিটে, যেহেতু এককগুলো মিনিট দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি যে জলের উচ্চতা 10 ইঞ্চি যদি হয়, তাহলে জলতলের যে উচ্চতা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে 16/পাই ইঞ্চি প্রতি মিনিট, ঠিক আছে। এখন এটা তোমাদের অপশান ডিতে রয়েছে 16/পাই ইঞ্চি প্রতি মিনিট, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 10, ভূমি সমতলে পর্যবেক্ষক থেকে 50 ফুট দূরে একটা বেলুন সেকেন্ডে 6 ফুট বেগে উল্লম্বভাবে ওপর দিকে ওঠে। যখন ভূমি থেকে বেলুনের উচ্চতা 120 ফুট, তখন সেটি ড্যাশ বেগে পর্যবেক্ষক থেকে দূরে সরে যায়, অর্থাৎ বেগটা তোমাকে এখান থেকে বের করতে হবে। তো মনে করলাম যে এরকম জায়গায় এ পয়েন্টে, ঠিক আছে, আমার এ পয়েন্টে আমার পর্যবেক্ষক রয়েছে, যে দেখছে সে রয়েছে। তার থেকে মনে করলাম যে 50 ফুট দূরে, ঠিক আছে, 50 ফুট দূরে ধরো এখানে আমার বি রয়েছে, ঠিক আছে। এই বি অবস্থানটি হচ্ছে বেলুনের অবস্থান, ঠিক আছে। এখন বেলুনটা 6 ফুট প্রতি সেকেন্ডে ওপর দিকে উঠছে, দিয়ে উঠতে 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 এক সময় 120 ফুট, এটা মনে করলাম যে 120 ফুট ওপরে উঠেছে, এটার নাম সি দিলাম, ঠিক আছে। তাহলে ভূমি থেকে বেলুনের উচ্চতা যখন 120 ফুট হচ্ছে, ভূমি থেকে বেলুনের উচ্চতা যখন 120 ফুট হচ্ছে, তখন পর্যবেক্ষক থেকে তখন কী চাইছে, তখন সেটি ড্যাশ বেগে পর্যবেক্ষক থেকে দূরে সরে যাচ্ছে। তাই পর্যবেক্ষক থেকে এখান থেকে যে দেখছে সেখান থেকে কত বেগে সরে যাচ্ছে সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি যোগ করি, তাহলে এখানে একটা আমরা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, যার এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এবারে এখানে আমরা একটু লিখে নেব যে দেখো এখানে আমি মনে করব যে বেলুনটির এটা প্রারম্ভিক বিন্দু, এটা মনে করব ধরো এক্স,
প্রারম্ভিক বিন্দুটা দেখো কত দূরে আছে পর্যবেক্ষক থেকে 50 দূরে, তাহলে এটা মনে করলাম এক্স। ঠিক আছে, এই পর্যবেক্ষক থেকে বেলুনের প্রারম্ভিক যে অবস্থান বা বিন্দু সেটা কত দূরে আছে 50 ফুট দূরে, তাহলে এক্স মানে হচ্ছে আমার 50 ফুট। ওকে, এটা দেওয়া আছে। এখন যে হারে বেলুনটা ভূমি থেকে উপরের দিকে উঠছে সেটা দেখো বলে দেওয়া আছে সেকেন্ডে 6 ফুট বেগে। তাহলে এখান থেকে আমরা দেখো আচ্ছা তার আগে ধরে নিই যে প্রদত্ত মুহূর্তে বেলুনটি উচ্চতা ধরে নিচ্ছি, বেলুনটি উচ্চতা আছে, বেলুনটি কত উপরে উঠেছে দেখো বলে দেওয়া আছে 120 ফুট উপরে উঠেছে, তাই না? তাহলে এটাকে ধরো আমি ওয়াই মনে করলাম, তাহলে ওয়াই মানে হচ্ছে 120 ফুট। ওয়াই মানে কোনটা? ওয়াই মানে অ্যাকচুয়ালি হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে ওয়াই আমি মনে করছি যে বেলুনটা ভূমিতে কত উপরে উঠেছে, যেটা আমাকে 120 ফুট দেওয়া আছে। ঠিক আছে, তো এখন যে হারে বেলুনটা উঠছে ওপরের দিকে সেই হারটা হচ্ছে অর্থাৎ ডিওয়াই বাই ডিটি সমান দিয়ে আছে 6 ফুট পার সেকেন্ড। এটা দেওয়া আছে যে প্রতি সেকেন্ডে 6 ফুট বেগে বেলুনটা কিন্তু উপরের দিকে উঠছে, তাহলে ডিওয়াই বাই ডিটি সমান হচ্ছে 6 ফুট পার সেকেন্ড। এটা দেওয়া আছে। ওকে, তো এখান থেকে দেখো আমরা এটাকে যদি এস ধরি, ঠিক আছে, এটা যদি এস ধরি তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এস সমান কী পাবো? √ অফ এটা এক্স ধরেছি, এটা ওয়াই ধরেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? অতিভুজ সমান হচ্ছে √ অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এসটা অতিভুজ হচ্ছে। এখান থেকে এক্সের মান দেখো 50, তাহলে 50-এর স্কোয়ার, আর ওয়াইয়ের মান হচ্ছে 120, তাহলে 120 তার স্কোয়ার। এখান থেকে কি পাচ্ছ দেখো 50 5 5 25, 25 হয়ে যাচ্ছে, এখানে 12 12 144, এটা হচ্ছে নাকি? যোগ করে নাও, এটা যোগ করে আসছে 16900, অর্থাৎ এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 130। ঠিক আছে, 130 ফুট। তাহলে অ্যাসের আমরা যে দূরত্বটা পেলাম সেটা হচ্ছে 130 ফুট। ওকে, এখন এই পর্যবেক্ষক থেকে বেলুনের দূরত্বটা তো পেলাম, আমাকে এখানে যেটা বের করতে হবে যে পর্যবেক্ষক থেকে বেলুনটা কত বেগে দূরে সরে আছে, অর্থাৎ সময় সাপেক্ষে এই যে দূরত্বটা পেলাম তাকে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এসকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব। ওকে, তাহলে আমরা এখান থেকে জানি যে এস স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে যদি ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে কী পেয়ে যাবো দেখো, এস স্কোয়ারের ডেরিভেটিভ আমরা টি এর সাপেক্ষে করবো, সময় সাপেক্ষে। ঠিক আছে, তাহলে বেগটা পেয়ে যাবো, তাহলে এটা হয়ে যাবে 2s ইন্টু ডিএস বাই ডিটি, এটা হয়ে যাবে 2x ইন্টু ডিএক্স বাই ডিটি, এটা 2y ইন্টু ডিওয়াই বাই ডিটি। ওকে, তো এখানে অর 2s ইন্টু ডিএস বাই ডিটি। এখানে দেখো আমার এখানে এক্সের প্রারম্ভিক অবস্থান কিন্তু এখানে আমরা 0 ধরবো। ঠিক আছে, কারণ আমরা পর্যবেক্ষক থেকে দূরত্ব আমরা বেলুনটা নির্ণয় করছি, তাহলে এখানে আমরা এক্স ইকোয়াস টু 0 ধরবো, তাহলে 0 ধরলে এটা আমার পুরোটা 0 হয়ে যাবে, তাহলে এখানে পুরো থাকছে 2y ইন্টু ডিওয়াই বাই ডিটি, এখানে 2 কেটে দাও। ঠিক আছে, এরপরে মানগুলো এখানে আমরা বসিয়ে নেব। এস সমান দেখো 130 পেয়েছি, ডিএস বাই ডিটি আমরা তো এটা বের করব। ঠিক আছে, এখানে ওয়াইয়ের মানটা আমরা দেখো 120 দেওয়া আছে, আর এখান থেকে ডিওয়াই বাই ডিটি মানও আমরা জানি সেটা হচ্ছে এই যে এখানে লিখে রেখেছি 6। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি অর ডিএস বাই ডিটি সমান হয়ে যাবে 120 গুণিত 6 বাই 130, এখানে কেটে দাও, তাহলে এখান থেকে ডিএস বাই ডিটি সমান আছে 6 দুগুণে 12 2 হাতে 6 72 বাই 13। ঠিক আছে, 72 বা 13 এটা ফুট পার সেকেন্ড হয়ে যাবে যেহেতু গতিবেগ, তাহলে ফুট পার সেকেন্ড। ঠিক আছে, এখন এটা অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ঠিক আছে, তাহলে কী করলাম দেখো, আমরা এখান থেকে জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার বলে ভূমি স্কোয়ার, এইভাবে আমরা একটা সমীকরণ নিয়ে এলাম। এস স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু আমি এখানে এই পর্যবেক্ষকের অবস্থান থেকে আমি বেলুনের দূরত্ব, দূরত্বকে আমরা সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, অর্থাৎ আমরা গতিবেগ বের করছি, এই জন্য প্রারম্ভিক অবস্থানটা যেটা এক্স সমান 0 ধরে নিচ্ছে। ঠিক আছে, আর ওয়াইটা দেখো 120 ফুট অবধি রয়েছে, তাহলে এখানে ওয়াইয়ের মান আমরা 20 বসাবো। ঠিক আছে, এইভাবেই আমরা দেখলাম যে 72 বা 13 ফুট পার সেকেন্ড আসছে, এর অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে।